মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। মাসরুর, দেখে আয় তো কে গান গাইছে। দেখুন দেখুন দেখুন, আমি কিন্তু সুলতানের কাছে নালিশ ঠুকে দেবো, আপনি এটা করবেন না। আমাকে এইভাবে শর্মিন্দা করাটা কি আপনার উচিত হচ্ছে হুজুর? আপনি মেহমান আমার, তাই বলে সবকিছুর তো একটা সীমা আছে। কি ব্যাপারটা কি? কোথায় ছিলে এতক্ষণ? কতবার লোক পাঠাতে হবে তোমাকে ডাকতে? রহম করুন হুজুর, রহম করুন, মাফ করুন এই নাচিসকে। এই যন্ত্র যদি একবার বাজিয়ে ফেলো তাহলেই কিন্তু তোমার সব জারি জুরি শেষ। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন তুফা আল কুলাবের কাহানি। মাসুলের বিখ্যাত কালোয়াতি গায়ক ইশাক খাঁ এক রাতে মদ্যপ অবস্থায় রাস্তায় একটা বড় তোরঙ্গের মধ্যে ঢুকে বসে। পরদিন যখন ঘুম ভাঙে তখন সে দেখে এক প্রাসাদ প্রমাণ বাড়ির অন্দরমহলে এসে তার খেদমত খাটতে তরুণীরা হাজির। সেই তরুণীদের মালকিন নিজে ইশাককে তোষামদ শুরু করে, তাকে খানা সাজিয়ে দেয়, তার সঙ্গে গালগল্প জোড়ে। তরুণী জানতে চায় ইশাক কি করে। ইশাক নিজের ইজ্জত বাঁচাতে পরিচয় গোপন করে। সে জানায় সে তাঁতি, কিন্তু অবাক কাণ্ড, তরুণী তার নাম জানতে চায় না, নিজের পরিচয়ও দেয় না। তাহলে কি কোনো বড় ষড়যন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বেগমের কাহানি? আচ্ছা বেগম, এ নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্রের মধ্যে পড়েছে গায়ক ইশাক। এমন কেন বলছেন হুজুর? এই দুনিয়ায় কে একটা জানা নেই শোনা নেই লোককে রাস্তা থেকে তুলে এনে এমন খিদমাত করে দুনিয়াজাদ, তুমি হলে করতে? একদম নয়। তাহলে নিশ্চয়ই এখানে কোনো বড় ষড়যন্ত্র আছে। কি বলো তো বেগম? সে তো কাহানি শুনলেই জানতে পারবেন হুজুর। তাহলে আর দেরি কেন, শুরু করো বেগম। জি হুজুর। তরুণী তো ইশাকের মুখে দরবারের গল্প শুনে অবাক হয়। একজন তাঁতি হয়ে দরবারের কাহানি এত ভালো জানলো কি করে ইশাক? আসলে কি জানেন তো, আমার এক জিগরি দোস্ত আছে, সে সুলতানের দরবারে প্রহরীর কাজ করে। রোজ দরবার থেকে ফিরে আমার সঙ্গে আড্ডা জমায় সে। তার কাছেই তো আমার এইসব কথা শোনা। তারিফ করতে হবে তার। আচ্ছা আচ্ছা, দরবারের কাহিনী এত সুন্দর শোনাতে পারে না, আর সে একজন প্রহরী হয়ে এত সুন্দর করে বলে গল্পগুলো। দোস্তের আমার অনেক গুণ। প্রহরী না হলে না সে কবি হতো, আর কবি না হলে গায়ক তো হতোই। হঠাৎ অনেকটাই সহজ হয়ে যায় ইশাক তরুণীর কাছে। সুন্দর গুছিয়ে মিথ্যে কথাগুলো বলতে শুরু করে দেয়। আমার আবার কি? তাঁতি না হলে আপনি কি হতেন? আমার কথা ছাড়ুন তো, তাঁতি না হলেও ওই তাঁতিই হতাম আমি। তরুণীর মন জিতে নেয় ইশাক। সে ইশাককে যত দেখে ততই মুগ্ধ হয়ে যায়। খানা পিনা সেরে আবার ইশাককে নিয়ে আগের সেই ঘরে ফিরে আসে তরুণী। এবার কিছু গান বাজনা হয়ে যাক। হ্যাঁ, সে তো ভালোই হয়। এমন খানার পরে গানা হলে কে আর আপত্তি করতে পারে বলুন? তরুণী একটা রুবাব বের করে ইশাকের হাতে ধরিয়ে বলে, তাহলে শুরু করুন। রুবাবটা হাতে নিয়ে ইশাকের হাত নিষ্পিস করে ওঠে। এমন দরের যন্ত্র সে আগে কোনোদিনও দেখেনি। খোদ খলিফার দরবারেও এমন যন্ত্র নেই। কিন্তু আবার নিজেকে সংযত করে নেয় সে। ভেবে নেয়, খবরদার ইশাক, খবরদার। এই যন্ত্র যদি একবার বাজিয়ে ফেলো আর একবার যদি সুর ধরো তোমার গলায়, তাহলেই কিন্তু তোমার সব জারি জুরি শেষ। তোমার তাঁতি সাজা বেরিয়ে যাবে। তারপর কি যে হবে ভেবে উঠতে পারে না ইশাক খাঁ। ভাববার সময় দেয় না তরুণী। সে ইশাককে তাড়া লাগায়। কি হলো হুজুর? বসুন, শুরু করুন। হ্যাঁ, করছি। তবে বলছিলাম, এই কাছে পিঠে আবার গাধা টাধা নেই তো?
গানের বদলে গাধা? তরুণী বেশ অবাক হয়। কেন বলুন তো? না আসলে কি বলুন তো, গান টান আমার ভালোই লাগে, আর নিজের সুখ্যাতি করব না, আমি মন্দ গাই না। ওই সুরটা তালটা নিয়ে একটু যা গোলমাল বাঁধে আর কি। তো একবার কি হয়েছিল জানেন, সেই ছোটবেলায়, বুঝলেন, ছোটবেলায় একবার এক উস্তাদের কাছে তালিম নেবারও আমার ইচ্ছা হয়েছিল। তারপর বড় হয়ে পেটের তাগিদে সব সকাল্লাদ ছাড়তে হয়েছে বুঝি? এমনই তো হয়। কটা লোক নিজের সকাল্লাদ পূরণ করতে পারে বলুন তো জিন্দেগিতে? তা তো বটেই, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার ব্যাপারটা একটু আলাদা। হ্যাঁ, আলাদা মানে? আলাদা মানে এই হয়েছিল কি, আমি তো এক উস্তাদের কাছে নাড়া বাঁধতে হাজির হই। তো সেই উস্তাদের বাড়িতে গোটা 3-4 গাধা ছিল, উস্তাদের নিজের গাধা সেগুলো। আমি গান শুরু করতেই তারা আমার সঙ্গে এমন সঙ্গত দিতে শুরু করত যে উস্তাদ কান চেপে দৌড় দিত। তারপর আর কি, ছুটতে ছুটতে সে একেবারে সোজা গিয়ে একদিন ওঠে খেজুর গাছের মাথায়। বলছেন কি? খেজুর গাছে তো কাঁটা ভর্তি। সে আর দেখে কে, গানের গুঁতোয় সেসব কাঁটা ফোটার পরোয়া না করে একেবারে টঙে চড়ে বসেন তিনি। আচ্ছা, তারপর? তারপর 1 মাস, পাক্কা 1 মাস ওই গাছের মাথায় বসেছিলেন তিনি। গানের তালিম দেওয়া তখন মাথায় উঠেছিল তার। 1 মাস পরে সুলতানের সিপাহীরা গিয়ে তাকে নামায়, বুঝেছেন, নামিয়ে সোজা পাগলা গারদে। আমি অবশ্য এখনো তার খোঁজ খবর নিই মাঝে মাঝে। কেমন আছেন তিনি? কেমন আছেন তিনি আর কি করে বলবো বলুন, দেখতে তো আর পাই না। আসলে পাগলা গারদে তো আর দেখতে দেয় না। তবে শুনেছি তাকে বেঁধে রাখতে হয়, মানে ছাড়া পেলেই তো সবাইকে কামড়ে দেবে। কি আপনি হাসছেন যে? হাসবো না, এমন বানিয়ে বানিয়ে মজার একখান গল্প বললেন আপনি। আপনি বিশ্বাস করুন, আমি একটা কথাও বানিয়ে বলিনি। বিশ্বাস না হলে আমার সঙ্গে পাগলা গারদে চলুন। পাগলা গারদে? জি হ্যাঁ। আপনার সঙ্গে? জি। আপনি বেশ ভালো করে জানেন যে আমি যাব না, তাই বেশ গুছিয়ে মিথ্যে বলছেন। আমি বুঝে ফেলেছি মশাই আপনার জারে জড়ি। সবই যখন বুঝতে পারছেন তাহলে আর বেকার এই যন্ত্রটা ধরে বসে আছি কেন? আপনার জিনিস আপনি রাখুন, বরং আপনি একটা গান শোনান না। যার এত মিষ্টি গলা, তার গলার গানও নিশ্চয়ই মিষ্টি হবে। মিষ্টি কিনা জানি না, তবে একটু আধটু চেষ্টা করি। আর হ্যাঁ, এটুকু বলতে পারি যে আমার গান শুনে গাধাও গান ধরে না, আর ওস্তাদও পাগল হয় না। তরুণীর গলাখানি সত্যিই মিষ্টি। সেই গান শুনে মুগ্ধ হয়ে যায় ইশাক। সে তারিফ করে গানের। তরুণী প্রশ্ন করে, এই গান কার জানেন? অবশ্যই জানি ইশাক, এ তার নিজের গান। তবুও তরুণীর সামনে বোকা সাজে সে। এই খেলাটায় যেন মজা পেয়ে গেছে। বোকা বোকা মুখ করে সে বলে, কার গান? বিখ্যাত গায়ক ইশাক খাঁ। আরও একটু বেশি বোকা সাজার চেষ্টা করে ইশাক। সে প্রশ্ন করে, ইশাক খাঁ? সে আবার কে? সে কি, আপনি ইশাক খাঁয়ের গান শোনেননি? না তো, সে আবার গান গায় নাকি? গায়ক সে? হায় আল্লাহ, সারা মাসুল শহরে, মাসুল কেন, আমি তো বলবো तमाम দুনিয়ায় আপনি একমাত্র লোক যাকে আমি দেখলাম ইশাক খাঁর গান শোনেননি। গান না শুনতে পারেন, নামটা তো জানবেন অন্তত। খোদ সুলতান তার গানের ভক্ত, জানেন আপনি? সুলতান? সে তো শাসন করে, সে আবার গানের কি বুঝবে? শাসন করলেও সুলতানরা গানের অনেক কিছু বোঝেন। বুঝতে হয় তাদের। গান বাজনার শখ থাকে তাদের, আর তাদের গান শোনায় দুনিয়ার সেরা সেরা গায়কেরা। ও, এই যেমন আপনার ইশাক খাঁ, তাই তো? জি হুজুর। তো এই ইশাক খাঁ গান শুনিয়ে পাগল করতে পারে? এবার যেন একটু চটেই যায় তরুণী। ইশাক খাঁর সম্পর্কে আপনি কিচ্ছু বলবেন না, দোহাই আপনাকে। যে গানের কিছু বোঝে না তার কাছে ইশাক খাঁ সম্পর্কে কিচ্ছু শুনতে চাই না। মনে মনে হেসে ওঠে ইশাক, কিন্তু মুখ তার ভাবলেশহীন। তরুণী ইশাক খাঁ সম্পর্কে আরও অনেক কথা বলে। একটা সময় ইশাকের রীতিমতো ভয় হয়। সর্বনাশ করেছে, আগে জানলে আমি ওই তোরঙ্গে হারগিজ বসতাম না।
এই যে ঈশাক্ষা সম্পর্কে আমার থেকেও ভালো জানে দেখছি। কবে কোন গান গিয়ে কি পুরস্কার পেয়েছিলাম আমার নিজের মনে নেই, এ দিব্যি বলে দিচ্ছে। শেষে ঈশাকের রক্ষক হয়ে এক বুড়ি দাই এসে হাজির হয়। সেই তরুণীর কানে কানে কিছু বলতেই তরুণীর মুখ শুকিয়ে যায়। ঈশাকের নজর এড়ায় না সেটা। সে জিজ্ঞেস করে, কি হলো, কোনো সমস্যা হয়েছে নাকি? তরুণী খুব অপরাধীর মতো বলে, আসলে আজ আর সময় নেই, আপনাকে বিদায় নিতে হবে। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ঈশাকের। তরুণী তাকে আবার আসার জন্য অনুরোধ করে, বলে দেয় যে পাঁচিলের ধারে এসে তালি বাজালেই দড়ি বেঁধে তোরঙ্গ নামিয়ে দেওয়া হবে। কিন্তু সেসব কানে তোলে না ঈশাক। সে তখন কতক্ষণে পালাবে সেই ধান্দায় ব্যস্ত। তাকে আবার তোরঙ্গের মধ্যে ভরে পথে নামিয়ে দেওয়া হয়। নসিব ভালো যে ওই জায়গাটা শুনশান, তাই লোকের চোখে পড়ে না। সে তোরঙ্গ থেকে বেরিয়ে সোজা হাঁটা দেয় তার বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে পণ করে, না না, আর না, আর কোনোদিনও মদ ছুঁয়েও দেখব না। যা বাঁচা বাঁচলাম আজ, এরপরে আবার যদি এমন চক্করে পড়ি তো না 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 না, কখনো না। হয়তো জানটাই কবুল করে দিয়ে আসতে হবে। আর আমি মদ ছোব না বাবা। এরপরে কটা দিন নানা কাজে কেটে যায় ঈশাকের। একদিন সুলতানকে গান শোনাতে শোনাতে বেশ রাত হয়ে যায়। বাড়ি ফেরার পথে আবার সেই বড় পাঁচিলটার পাশের রাস্তাটা ধরে ঈশাক। তখনই তরুণীর স্মৃতি মনে ভেসে ওঠে তার। সে থমকে দাঁড়ায়। এটা বলেছিল পাঁচিলের এখানে এসে তালি বাজালে ও তোরঙ্গটা নামিয়ে দেবে। দেখব নাকি একবার? একবার মনে হয় না দেখাই ভালো, আবার মনে হয় একবার দেখলে ক্ষতি কি। আর কিছু না হোক, দারুণ দারুণ খানা তো জুটবে। শেষে তালি বাজিয়েই বসে ঈশাক। আর তার কিছুক্ষণের মধ্যে আবার উপরের ঝোলানো বারান্দা থেকে তোরঙ্গটা নামতে শুরু করে। সেটা নামতেই সেটার ডালাটা খুলে উঠে বসে ঈশাক। নিজেই ডালাটা টেনে বন্ধ করে নেয়। ভিতরে বসে বুঝতে পারে যে তোরঙ্গটা মাটি থেকে উপরে উঠে যাচ্ছে। একসময় সেটা কোথাও নামানো হয় যেন। তারপর কেউ একজন ডালাটা খুলে বলে, সালাম হুজুর, আসুন। এই সেই প্রথম তরুণী যে আগের দিন তাকে দ্বিতীয় তরুণীর ঘরে পৌঁছে দিয়েছিল। তার পিছন পিছন আবার সেই একই ঘরে গিয়ে দাঁড়ায় ঈশাক। সেদিন আর পর্দার আড়ালে নয়, সামনেই বসেছিল তরুণী। ঈশাক আসতেই সে হাসি মুখে উঠে আসে। এতদিনে মনে পড়লো আপনার? আরে ভুললে তবে তো মনে পড়বে, কিন্তু কি করব বলুন। কাজের এত চাপ ছিল যে ফুরসতি পাচ্ছিলাম না, নইলে আমি পরের দিনই আবার এসে জুটতাম। তবুও ভালো যে দেরি করে হলেও এলেন। আমি তো ভাবলাম হুজুর বোধহয় ভুলেই গেলেন এই নাচিসকে। আসুন, খানা খাবেন তো? জি, যদি আপনার কোনো অসুবিধা না হয়। এ আপনি কি বলছেন হুজুর? অসুবিধা হবে কেন? আপনি আমাদের মেহমান। মেহমানের খাতিরদারি করতে কখনো অসুবিধা হয় নাকি? ঈশাকের জন্য খানার ব্যবস্থা করার হুকুম দেয় তরুণী। কিছুক্ষণের মধ্যেই বাঁধি এসে খবর দেয় খানা সাজানো হয়ে গেছে। চলুন হুজুর। সেদিনও আবার ঈশাককে সেই ফরাস পাতা ঘরে নিয়ে বসায় তরুণী। নিজে হাতে খাবার বেড়ে দেয়। খানা খেতে খেতে নানা গল্প জোড়ে। আমি ঈশাক্ষার গানও তো শুনলাম। আমি বলেছিলাম না আমার এক দোস্ত আছে, প্রহরীর কাজ করে দরবারে। তাকে আমি সবটা বললাম। সে আমার কথা শুনে দরবারে নিয়ে গিয়েছিল তো আমাকে। ঈশাক খাঁয়ের গান শুনলাম তখন। তিনি তখন সেখানেই গান গাইছিলেন। আমি হলফ করে বলতে পারি জানেন, সেই গানের চেয়ে আপনার গান অনেক ভালো। আপনার দেখছি গান বাজনা সম্পর্কে কোনো ধারণাই নেই। কোনটা সোনা আর কোনটা তামা সেটা আলাদা করতে পারেন না। চকচক করলেই কি সব সোনা হয়? দেখুন, দিনার যে সোনার তৈরি সেটুকু আমি জানি, আর ওই জানাটুকুতেই তো আমার কাজ মিটে যায়। এর চেয়ে বেশি জেনে আর কি হবে বলুন তো। আর গান বাজনা ও আমি বুঝি না। আপনার রাগ হলে আমি কি করব বলুন। আমার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই। যা আমার মনে হয়েছে আমি সেটাই বলেছি। ভুল বলেছেন। আচ্ছা, আপনি ঈশাক্ষার গান শুনেছেন কোনোদিন? তাকে দেখেছেন? না, সেই নসিব হয়নি। দরবারের চিকের আড়াল থেকে শুনেছি। যাক, বাঁচা গেল তবে। কিছু বললেন?
না না, মানে বলছিলাম আমাকে একটু গানা বাজানা শেখাবেন। মানে গান শেখাতে বলছি না, আমি চাই না আপনি পাগল হয়ে যান। শুধু কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা শেখালেই হবে, ওটুকুই আমার জন্য যথেষ্ট। সেদিনও অনেকক্ষণ তরুণীর সঙ্গে কাটায় ইশাক। সেই ভোর রাত থেকে একেবারে বিকেল অবধি একের পর এক গান শোনে সে তরুণীর কণ্ঠে। সবে ইশাক খাঁ মানে তারই গান, তবে গানগুলো তরুণীর কণ্ঠে যেন অন্য মাত্রা পায়। সেদিন বিকেলবেলা আবার সেই তরঙ্গে চড়ে নামার আগে কথা দেয় ইশাক, আমি আবার আসব, খোদা হাফেজ। তরুণীর গানের রেশ নিয়ে বাড়ি ফিরতেই আর এক ঝামেলা। বাড়ির দরজায় সুলতানের সিপাহী দাঁড়িয়ে ইশাককে দেখেই লম্বা সেলাম ঠুকে বলে, গুস্তাখি মাফ হুজুর। বলেই একটা দড়ি বের করে ইশাককে বাঁধতে শুরু করে। ইশাক আটকানোর চেষ্টা করে। এ কি, এটা কি হচ্ছে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি করছেন? কি আমাকে এভাবে বাঁধছেন কেন? দেখুন দেখুন দেখুন, আমি কিন্তু সুলতানের কাছে নালিশ ঠুকে দেবো, আপনি এটা করবেন না। জি, সুলতানই তো হুকুম দিয়েছেন আপনাকে বেদে টানতে টানতে দরবারে নিয়ে যাওয়ার জন্য। সিপাহীর কথা শুনে থমকে যায় ইশাক। সুলতান যখন ডেকেছে তখন ইশাক তো যাবেই, এবং ওই কোমরে দড়ি বেঁধেই যাবে। সিপাহী সাহেব, আপনি কি তার আগে বলবেন যে হয়েছেটা কি? আমাকে সাহেব বলে লজ্জা দিচ্ছেন কেন হুজুর? ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। জলদি বলো তো দেখি কি হয়েছে, আমি তারপর যাব। কি আর হবে হুজুর, আজ সুলতানের মেহমান এসেছে। মেহমান? কে মেহমান? সুলতানের এক জিগরি দোস্ত। আরে বাবা, মেহমান এসেছে সে তো বুঝলাম, তাতে আমাকে বেঁধে নিয়ে যাচ্ছ কেন বাবা? মেহমান আসলে আপনার গানা শোনার আবদার করেছে, তাই সুলতান আপনাকে ডাকতে লোক পাঠিয়েছিল। একবার নয়, 5 বার। কিন্তু আপনি বাড়ি ছিলেন না, তাই সুলতান ক্ষেপে গেছেন। হুকুম দিয়েছেন আপনি বাড়ি ফিরলে আপনাকে যেন কোমরে দড়ি বেঁধে টানতে টানতে তার সামনে হাজির করা হয়। ইশাক ভাবে এ তো ভালো ফ্যাসাদ, নিজের ইচ্ছায় একটু কোথাও ফুর্তি করতে যাওয়ার পর্যন্ত জো নেই। সব সময় মুখিয়ে থাকতে হবে কখন সুলতান তলব করে। মনটা তেতো হয়ে যায় ইশাকের। সিপাহীকে বেশ ধমকের সুরেই বলে, ওহ আহ, লাগছে। এই থামো, টানাটানি করার কোনো দরকার নেই, আমি এমনি যাচ্ছি, চলো। সুলতানের সামনে দাঁড়াতেই রাগে ফেটে পড়ে সুলতান। কি ব্যাপারটা কি? কোথায় ছিলে এতক্ষণ? কতবার লোক পাঠাতে হবে তোমাকে ডাকতে? গুনাহ মাফ করুন হুজুর, আমার গুনাহ মাফ করুন। মেহরবানি করে এই বান্দার লাপাতা থাকার কারণটা একটু শুনুন। তবে সে বড় গোপন কথা, সে কথা যদি হুজুর গোপনে শোনেন তো খুব মেহরবানি হয়। গোপন কথা? গোপন কথা শুনতে কার না কৌতূহল হয়। সুতরাং সুলতানের হুকুমে দরবার থেকে সবাই বেরিয়ে যায়। সুলতান ইশাকের মুখে পুরো ঘটনাটা শোনেন। মিথ্যে কথা, বিলকুল ঝুটপাত। ঝুট বলছো তুমি। তুমি নির্ঘাত অন্য কোথাও ছিলে আর আমাকে বানিয়ে বানিয়ে বলছো। বিশ্বাস করুন হুজুর, আমার কথা বিশ্বাস করুন, আমি একটা শব্দও ঝুট বলছি না। আপনি যদি চান তো পরখ করে নিতে পারেন। পরখ করব? কিভাবে পরখ করব? ওই তরঙ্গের মধ্যে ঢুকে? জি তাই সই। সুলতানের কানে কানে ফন্দিটা বাতলে দেয় ইশাক। ফন্দিটা সে আগেই ভেবে রেখেছিল আসার সময়। ফন্দিটা বেশ মনে ধরে সুলতানের। কিন্তু এভাবে না জানিয়ে যাওয়াটা কি উচিত হবে আমার? দেখুন, আপনি দেশের সুলতান, যদি তেমন হয় তো নিজের পরিচয়টা দিয়ে দেবেন। তবে হুজুর, একটা অনুরোধ, চেষ্টা করবেন পরিচয়টা গোপন রাখার। খেলাটা বড্ড জমে উঠেছে। সেদিন চলে যায়। পরের দিন ভোরের দিকে সুলতানকে সঙ্গে নিয়ে ইশাক গিয়ে দাঁড়ায় সেই পাঁচিলের পাশে। সুলতান অবশ্য ছদ্মবেশে। ইশাক হাততালি দিতেই আবার দড়ি বাঁধা তরঙ্গ নামতে শুরু করে। এ কি ইশাক, সত্যি তো একটা তরঙ্গ নামছে দেখছি। তেমনই তো কথা হুজুর। কিন্তু এ আবার তোমার কোনো চাল নয় তো? সে তো আপনি গেলেই বুঝতে পারবেন, চলুন না। তরঙ্গটা রাস্তায় নামলে ডালাটা খুলে এবার ইশাক আর সুলতান দুজনেই চেপে বসে। ইশাক, ইশাক, ওদিকে একটু যাবো। এদিকে তো আর জায়গা নেই হুজুর, ডালাটা বন্ধ করতে হবে তো। আরে ডালা ডালা বন্ধ করবে কি করে? তাহলে তো দম বন্ধ হয়ে মরে যাব। কিন্তু ডালা না বন্ধ করলে টেনে তুলবে কি করে উপরে? পড়ে যাবেন না? কোনো রকমে দুটো মানুষ তরঙ্গের মধ্যে সেঁদোয়। ডালাটা বন্ধ করতেই আবার তরঙ্গটা উপরে উঠতে থাকে।
উপরের ঝোলানো বারান্দায় উঠতেই সেই বাঁধি ডালাটা খুলেই চমকে যায়। কোনো কথা বলতে পারে না সে। ইশাক হেসে পরিস্থিতি সামাল দেয়। এই যে আমার দোস্ত দরবারের প্রহরী, ও গান বাজনা বোঝে, বুঝলে, তাই ওকে নিয়ে এলাম। সেদিন আবার ওই ঝুল বারান্দার লাগোয়া ঘরটায় অপেক্ষা করতে হয় সুলতান আর ইশাককে। প্রথম দিন যে ঘরটায় ঘুম ভেঙেছিল ইশাকের। আর কতক্ষণ ইশাক? আপনার দেখছি সবেতেই বড় তারা হুজুর, একটু ধৈর্য ধরে বসুন না। ধৈর্য ধরা তো আমার ধাতে সয় না। কিছুক্ষণ অপেক্ষার পরে আবার সেই তরুণীর বড় ঘরে নিয়ে যাওয়া হয় দুজনকে। তরুণীর সঙ্গে সুলতানের পরিচয় করিয়ে দেয় ইশাক। আমার সেই দোস্তের কথা বলেছিলাম, মনে আছে তোমাকে? সেই দরবারের সিপাহী, এই সেই দোস্ত। দরবারের গল্পগুলো ও আমার থেকেও বেশি ভালো করে বলতে পারে, আর গান বাজনারও সমঝদারও। আসুন হুজুর, বসুন। তোমায় না জিজ্ঞেস করেই ওকে নিয়ে এলাম আজ। তাতে কি হয়েছে? হয়নি কিছু, তবে হবে। কি হবে? ও তো হরদম ইশাক খায়ের গান শোনে, আজ তোমার গান শুনবে। তারপর ওই বলবে যে কে বেশি ভালো গায়, ইশাক খা না তুমি। আমাকে এইভাবে শর্মিন্দা করাটা কি আপনার উচিত হচ্ছে হুজুর? আপনি মেহমান আমার, তাই বলে সবকিছুর তো একটা সীমা আছে। আরে ওসব ছাড়ো তো, তুমি গান শুরু করো। সে কি হুজুর, আগে খানা খেয়ে নিন। আরে ওসব খানা ঠানা পরে হবে, আজ আগে গান, বুঝেছো? নাও নাও নাও, গাও। তরুণী আর কি করে, মেহমানের মর্জি বলে কথা। সে গান শুরু করে। ইশাক খাঁয়ের গানই ধরে একটা। প্রথমটা উতরেও যায়, তারপর আরেকটা, তারপর আরও একটা। এভাবে খান 4-5 গান শোনার পর হঠাৎ চিৎকার করে ওঠে সুলতান। আহ ইশাক, এসব কি হচ্ছে? এই গানগুলো তো তুমিই গেয়েছো, এগুলো গান? আমার আমার অসহ্য লাগছে। তুমি ধরো, শুনিয়ে দাও দেখি কাকে বলে গান। সুলতানের কথায় স্তম্ভিত হয়ে যায় তরুণী। গান থামিয়ে চোখ বড় বড় করে চেয়ে থাকে দুজন মেহমানের দিকে। ইশাক দেখে আর কিচ্ছু করার নেই। সুলতান যা করে বসেছে তাতে সব পর্দা ফাঁস হয়ে গেছে। সে বেশ বিরক্ত হয়ে বলে, ওহ, আপনি থামুন তো। সুলতান হয়েছেন বলে কি সব জেনে গেছেন? গানের আপনি কি বোঝেন? ইশাকের কথা শুনে আর বসে থাকে না তরুণী, ছুটে সে পর্দার আড়ালে চলে যায়। তাকে ওভাবে চলে যেতে দেখে ইশাকের বিরক্তি আরও বেড়ে যায়। সুলতানের ওপর চোটপাট শুরু করে দেয় সে। দিলেন তো মেয়েটাকে তাড়িয়ে। গান শুনবেন? হ্যাঁ, আপনি গান শুনবেন? বোঝেন না তো কিচ্ছু, তাল জ্ঞান মোটেই নেই। আমি কি দেখি না সব সময় আপনি বেতালে মাথা নাড়েন? আরে মাথা নাড়লেই কি গানের সমঝদার হওয়া যায় নাকি? ইশাককে ওইভাবে তরপাতে দেখে সুলতান আর কিছু না বুঝুক, এইটুকু বুঝেছে যে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে সে পরিস্থিতি সামাল দিতে বলে, আহা, চড়ছো কেন? শান্ত হও, শান্ত হয়ে বসো দেখি। আর ওই মেয়েটাই বা গেল কোথায়? এই, কে আছিস? সুলতানের ডাক শুনে বুড়ি দাই এসে দাঁড়ায়। সুলতান তাকে হুকুম দেওয়ার সুরে বলে, এই বাড়ির মালিককে ডাকো, তাকে বলো সুলতান এসেছে। সুলতান এসেছে শুনে প্রায় ছুটে বেরিয়ে যায় বুড়ি দাই, এবং তার কিছুক্ষণের মধ্যেই সুলতানের বৃদ্ধ উজির সাইল এসে কুর্নিশ করে দাঁড়িয়ে বলে, হুকুম হুজুর। বৃদ্ধ উজিরকে দেখে সুলতানের জড়তা কেটে যায়। সুলতান তার স্বভাব সুলভ ভঙ্গিতে বলে, শাইল মিয়া, তুমি এখানে? জি, এটাই আমার বাড়ি হুজুর। আচ্ছা, আর ওই মেয়েটিকে? ও আমারই মেয়ে, আমার একমাত্র মেয়ে কাদিজা। কাদিজা? বেশ বেশ। সেদিন আর তোরঙ্গে চড়ে নামতে হয় না দুজনের। খোদ উজির সাইল দুজনকে সদর দরজায় পৌঁছে দিয়ে কুর্নিশ করে বিদায় জানায়। বিদায় নেওয়ার আগে অবশ্য ইশাককে মান ভাঙাতে হয় কাদিজার। কাদিজা? কাদিজা, কি হলো? তুমি কথা বলবে না আমার সঙ্গে? আচ্ছা, এই যে এই আমি কান মুলছি, নাক মুলছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। এবার তো আমার গুনাহ মাফ করো। আমাকে এভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? অপমান? আমি অপমান করেছি তোমায়? না 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 কাদিজা, তুমি বিশ্বাস করো কাদিজা, আমি তোমাকে মোটেই অপমান করতে চাইনি। আমার তোমার গান সত্যিই ভালো লেগেছে।
সত্যি ভালো লেগেছে কাদিজা। দোহাই হুজুর, আর অপমান করবেন না, আর সইতে পারবো না। আপনি আপনি এত বড় একজন গায়ক, আমি সামান্য একটা মেয়ে, কোনো দিন কারোর কাছে তালিম নিইনি। নিজে শুনে শুনে যতটা পেরেছি ততটা শিখেছি। তা বেশ তো, বাকিটা না হয় আমার কাছেই শিখবে। তুমি তালিম নেবে আমার কাছে? চমকে ওঠে কাদিজা। আপনি আমায় শেখাবেন? ইশাক খাঁ আমায়? ইশাক খাঁ নয়, ওই যে তাঁতি, যার গান শুনে গাধা ডেকে উঠেছিল আর উস্তাদ পাগল হয়ে গেছিল। আবার আবার আমার সঙ্গে মশকরা করছেন? যান, শেখাতে হবে না আমাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ঘাট হয়েছে, আর মশকরা করব না। আর যদি করি তো ক্ষতি কি? তোরঙ্গ ভরে ওই বারান্দা দিয়ে ফেলে দিও। তবে ইশাকের কাছে কাদিজার গান শেখাটা আর হয় না। হবে কি করে? এর 1 মাসের মধ্যেই যে তার শাদী হয়ে যায় সুলতানের সঙ্গে। সে বেগম বনে যায়, আর সেই শাদীর আসরে একের পর এক গান গেয়ে আসর জমিয়ে তোলে তামাম দুনিয়ার বিখ্যাত গায়ক ইশাক খাঁ। যা, এটাও মিল হলো না শেষে। ইস, এটা কিন্তু সুলতানের ঠিক হয়নি। কাদিজার সঙ্গে ইশাক খাঁর শাদীটা হওয়া উচিত ছিল। জন্ম, মৃত্যু আর শাদী যে ওপরওয়ালা ঠিক করে রাখেন, তার বিধান খণ্ডাবে কে? ঠিক বলেছ বেগম, তার বিধান খণ্ডাবে কে। আচ্ছা, এখনো রাত বাকি আছে, এবার তাহলে আর একটা কাহিনী শুরু করো। জি হুজুর। আর এক গায়কের কাহানি শোনাই হুজুর। এর নামও ইশাক, তবে ইশাক খাঁ নয়, উস্তাদ ইশাক আল নদীম। উস্তাদ ইশাক আল নদীম, সে তো খলিফা হারুন আল রশিদের দরবারে গায়ক ছিল। জি হুজুর, তার আমলে তার মতো গায়ক তামাম দুনিয়ায় ছিল না। খলিফা নতুন কোনো বাঁদি কিনলে প্রথমেই তার কাছে পাঠাতো। বাদীরা তার কাছে গান শিখে তবে খলিফার সেবায় নিযুক্ত হতো। তো একদিন হয়েছে কি, খলিফা বাগদাদে ঘুরতে বেরিয়েছেন। যেমন তিনি বেরোন সওদাগরের ছদ্মবেশে, সঙ্গে উজির জাফর আর দেহরক্ষী মসরুর, আর সেদিন সঙ্গে আছে গায়ক নদীম। টাইগ্রেসের পার ধরে চলতে চলতে খলিফা সঙ্গীদের বলেন, অনেক দিন আলতাকের দিকে যাওয়া হয়নি, কি বলো জাফর? জি হুজুর। চলো আজকে ওদিকটায় ঢুঁ মেরে আসি। একটা নৌকা ভাড়া করো তো জাফর। হুকুম হতে উজির জাফর ছুটে যায়, একটা নৌকা ভাড়া করে ফেলে। 4 জন নৌকায় চড়ে রওনা দেয় আলতাক। টাইগ্রিস পেরিয়ে বাগদাদের উল্টো পারে আলতাক। নৌকা অনেকটা চলে আলতাকের ঘাটে ভেড়ে, পাড়ের কড়ি মিটিয়ে আবার 4 জন হাঁটতে শুরু করে। নিজেদের মধ্যে নানা অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে বলতে এগিয়ে চলে তারা। নদীম, হুজুর, এখন কজন তোমার কাছে তালিম নিচ্ছে? মোট 14 জন হুজুর। তাদের খবর কি? সবাই কি বেশ পাকাপোক্ত হয়েছে? না 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 না, সবাই নয় হুজুর। 10 জন তো এই সবে 1 মাস হলো এলো, আর বাকি 4 জন আগের। হ্যাঁ, তারা শিখে গেছে সবকিছুই, তবে আর 1-1.5 মাস একটু ঘষা মাজা করলে ভালো হয়। বেশ, বুঝলাম। ঘষা মাজা করে পাঠিও, ভালো করে ঘষা মাজা করে পাঠিও। আমার বাঁদিদের সব দিকেই সেরা হওয়া চাই, বুঝলে? জি হুজুর। আরও কিছু হয়তো বলতেন খলিফা, কিন্তু এক বৃদ্ধ তাদের রাস্তা আটকে দাঁড়ায় হুট করে। তাকে ওভাবে সামনে এসে পড়তে দেখে মসরুর হাত রাখে তার কোমরের তলোয়ারটার উপর। সেটা আবার খলিফার চোখে পড়ে। তিনি হাতের ইশারায় মসরুরকে থামান। বৃদ্ধ অবশ্য সেসব কিছুই দেখে না। সে শটান এসে নদীমকে লম্বা কুর্নিশ করে। সেলাম হুজুর। সালাম। আমার নাম আফতাব আলী। আপনি আমাকে চিনবেন না হুজুর, তবে আমি আপনাকে চিনি। আমাকে চেনেন? জি হুজুর, আপনি উস্তাদ ইশাক আল নদীম। কে না চেনে আপনাকে?
যদি ইজাজত দেন তো আমার একটা আর্জি আছে আপনার কাছে। আমার কাছে? জি হুজুর, আমি কিছু অনাথ বাচ্চাকে পড়াই। তাদের গান শেখাতে হবে? জি না হুজুর, এমন আবদার করি আমার সাহস কি। আপনি খলিফার গায়ক, খলিফা জানতে পারলে আমার গর্দান নিয়ে নেবেন। খলিফা যে পাশে দাঁড়িয়ে আছেন সেটা আর বৃদ্ধ বুঝতে পারে না। সে চিনতে পারে না খলিফাকে। নদীম একবার খলিফাকে দেখে নিয়ে বলে, হ্যাঁ, আপনার আর্জিটা কি যেন বলছিলেন? আমার বাড়িতে একটা সুন্দরী বাঁদি আছে, বয়স খুব বেশি না, কিশোরী সে। আমার খুব ইচ্ছা তাকে গান বাজনা শিখিয়ে খলিফা হারুন আল রশিদের হারেমের যোগ্য করে তোলার। আপনি যদি মেহেরবানি করে তাকে তালিম দিতে রাজি হন তো এই বুড়োর জীবনের স্বাদ মেটে। নদীম আর একবার খলিফার মুখটা এক ঝলক দেখে বলে, কিন্তু এভাবে তো হয় না। মানে খলিফা আগে পছন্দ করেন, তিনি পছন্দ করে বাছাই করা মেয়েদের আমার কাছে তালিম নিতে পাঠান। আমি হলফ করে বলতে পারি হুজুর, আমার ঘরের মেয়েটিকে যদি খলিফা একবার দেখেন তো পছন্দ হবেই। তার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। তাই কোনো যেমন তেমন কারোর কাছে বেচে দেওয়ার চেয়ে ওকে আমি সেরা জায়গা এই খলিফার হারেমেই পাঠানোর খোয়াব দেখি হুজুর। ওকে তো আমি বেশি দিন আমার ঘরে ফেলে রাখতে পারবো না, সেই সামর্থ্যও আমার নেই। আবারও একবার খলিফার মুখটা এক ঝলক দেখে নেয় নদীম। সে মুখে কোনো ভাবলিশের ছোঁয়া নেই। কি করবে বুঝতে পারে না নদীম। ইতস্তত করে সে বলে, আপনি বরং এক কাজ করুন, হ্যাঁ, ওকে খলিফার দরবারে নিয়ে যান, বুঝলেন? আমি উজির সাহেবকে বলে রাখবো আপনার কথা। বৃদ্ধ নদীমের হাত দুটো ধরে বলে, উজির সাহেবকে বলার আগে একবার আপনি নিজের চোখে তাকে দেখে নেবেন না হুজুর? আমি জানি তাকে পছন্দ আপনার হবেই, তবুও যদি মেহেরবানি করে এই গরিবের গরিবখানায় একবার একটু পায়ের ধুলো দেন। এই কাছেই আমার বাড়ি। এবার কি বলবে নদীম? আবার তাকায় খলিফার মুখের দিকে। ভাবলেশীন সেই মুখ দেখে কিছুই ঠাহর করতে পারে না সে। কিন্তু তার অসহায় মুখ দেখে খলিফা ঠিক ঠাহর করে নেন। তিনি এগিয়ে আসেন বৃদ্ধের কাছে। বৃদ্ধকে তিনি বলেন, আমরা একটা জরুরি কাজে বেরিয়েছি। আপনি এত করে বলছেন তো ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। বলুন হুজুর। আমরাও যাব আমাদের দোস্তের সঙ্গে। বৃদ্ধ যেন আকাশের চাঁদ হাতে পায়। জি জরুর হুজুর, মেহেরবানি আপনাদের। আসুন আসুন হুজুর, আমার সঙ্গে আসুন। এই সামনেই আমার বাড়ি। বেশ কিছুটা হেঁটে একটা তুলনামূলক গরিব মহল্লায় পৌঁছয় তারা। সেখানেই বৃদ্ধের বাড়ি। বাড়িটা আয়তনে নেহাত ছোট নয়, বরং মহল্লায় বাকি বাড়িগুলোর চেয়ে বেশ বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। বৃদ্ধ চারজনকে খুব খাতির করে একটা ঘরে নিয়ে মেঝের ওপর চাদর পেতে বসায়। খলিফা একবার চারদিকে চোখ বুলিয়ে দেখে চাপা গলায় বলেন, বুঝলে জাফর হুজুর, লোকটা গরিব হতে পারে, তবে রুচি আছে। জি নদীম মিয়া। হুজুর। শোনো, তুমি হুটপাট কিছু বলে ফেলো না। আমি যেমন ইশারা করব তেমন বলো, আর না পারলে আমি বলবো। জি। কিছুক্ষণ পরেই একটা সদ্য কিশোরী মেয়েকে নিয়ে ঘরে ঢোকে বৃদ্ধ। এই যে হুজুর, এর কথাই আমি বলছিলাম। এর নাম তুফা আল কুলুব। তুফা মেহমানদের ঝুঁকে পড়ে কুর্নিশ করে। নদীম আর চোখে খলিফার দিকে চেয়ে দেখে খলিফা অপলক চেয়ে আছেন মেয়েটির দিকে। পাশে উজির জাফরও মুগ্ধ মেয়েটিকে দেখে। নদীম বুঝতে পারে যে মেয়েটিকে খলিফার পছন্দ হয়েছে। সুতরাং আলাপ শুরু করা যায়। নদীম মেয়েটিকে বসতে বলে। বসো তুফা। এই বসতে বলার মধ্যেও আছে এক পরীক্ষা। চালচলনের পরীক্ষা লুকিয়ে আছে। বসার ভঙ্গিমাটি এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
তুফা এই পরীক্ষায় সফল হয়। তার বসার ভঙ্গিমা দেখে তারিফ করতে ইচ্ছে হয় উস্তাদ নদীমের, এবং সে করেও। তুমি তো দেখছি অনেকটাই শিখে ফেলেছ। শুক্রিয়া হুজুর। তা শিখলে কোথায়? মেয়েটি মুখ তুলে তাকায় বৃদ্ধের দিকে। বৃদ্ধর মুখে হাসি লেগে আছে। এর অনেক কিছু মানে হতে পারে। হতে পারে যে সে যা শেখার ওই বৃদ্ধের কাছেই শিখেছে। আবার এমনও হতে পারে যে বৃদ্ধের সামনে সেটা বলতে পারছে না, বৃদ্ধের বারণ আছে। সে যাই হোক, পরের প্রশ্ন করে নদীম। গান শিখেছ কোনোদিন? স্পষ্ট উত্তর দেয় তুফা। জি, অল্প। বাবা, শোনাতে পারবে? জি। খালি গলায় কোনো বাদ্যযন্ত্র ছাড়াই দুকলি গেয়ে শোনায় তুফা। এমন মিষ্টি গলা উস্তাদ নদীমকে পর্যন্ত মাত করে দেয়। খলিফা ছটফট করে ওঠেন। তোমার রূপ যেমন, গুণও তো দেখছি তার চেয়ে কিছু কম নয়। কোথায় পেলে এমন গলা? এ তো কোকিলের মতো মিষ্টি। স্বীকার করেন খলিফা। নদীম বুঝে যায় যে এই মেয়ের খলিফার হারেমে যাওয়ার বন্দোবস্ত পাকা। খলিফা আবার একটা গান শোনাতে বলেন, কিন্তু এবার আর পারে না মেয়েটা। বড্ড অসহায়ের মতো চোখ তুলে চায়। তার চোখের দিকে চেয়ে নদীমের কলিজাটা মোচড় দিয়ে ওঠে। একটা মুখে এত দুঃখ ফুটে উঠতে পারে কখনো? মেয়েটা তো আর খলিফাকে চেনে না। তার কাছে মেহমানদের মধ্যে সবচেয়ে খাস মেহমান উস্তাদ ইশাক আল নদীম। সে নদীমের পায়ের কাছে লুটিয়ে পড়ে কেঁদে ফেলে। রেহেম করুন হুজুর, রেহেম করুন। আপনি দুনিয়ার সেরা উস্তাদ, সেরা সেরা। আপনি আমার ঈশ্বর। জিন্দগিতে কোনোদিন আপনাকে দেখব খ্বাবেও ভাবতে পারিনি। আজ আল্লাহর মার্জিতে আপনাকে গান শোনাতে হয়েছে আমায়। আর পারছি না হুজুর, রেহেম করুন হুজুর, রেহেম করুন। মাফ করুন এই নাচিজকে হুজুর, মাফ করুন। কথাগুলো এক নাগাড়ে বলে হাউ হাউ করে কেঁদে ফেলে কুতআল। তাকে কাঁদতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নদীম। সে খলিফার মুখের দিকে চায়, দেখে খলিফা এক দৃষ্টে চেয়ে আছেন মেয়েটির দিকে। মুখে কোনো ভাবলেশ নেই। তার পেছনে উজির জাফর আর মসরুরের মুখে স্পষ্ট ফুটে উঠেছে বেদনার ছাপ। খলিফা কিছুক্ষণ চেয়ে থেকে চোখ তোলেন, চোখের ইশারা করেন নদীমকে। নদীম উঠে তুফার মাথার কাছে বসে, তার মাথায় হাত বুলিয়ে বলে, এই ওঠো 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 ওঠো, মেহমানদের সামনে এভাবে কাঁদে নেই, ওঠো ওঠো। তুফা নদীমের কথা অমান্য করে না। সে উঠে বসে চোখ মুছে। চোখের সুরমা গলে পড়ে লেপ্টে রয়েছে তার গালে। ওর মুখের দিকে চেয়ে নদীম আনমনে বলে বসে, চাঁদেরও তো কলঙ্ক আছে, তাই না? তাই সে এত সুন্দর। নদীমের কথাগুলো তুফা শুনে ফেলে স্পষ্ট। সে চমকে চোখ বড় বড় করে চায় নদীমের মুখের দিকে। এর অর্থ কি বুঝতে পারে না নদীম। সে ভয়ে তুফার মাথায় রাখা নিজের হাতটা দ্রুত টেনে নেয় বুকের কাছে। একবার খলিফাকে দেখে নিয়ে সে স্বাভাবিকভাবে বলে, তুমি সুন্দরী, সে তো দেখতেই পাচ্ছি। ভালো গান জানো, তাও শুনলাম। তোমাকে তালিম দিলে হবে, কিন্তু তার আগে আরেকটা ব্যাপার। তোমার বংশ পরিচয় কি? বংশ পরিচয়ের কথায় গুটিয়ে যায় তুফা। মাথা নিচু করে বসে থাকে সে। বৃদ্ধ কিছু বলতে চেষ্টা করলে খলিফা তাকে থামায়। আপনি বলছেন কেন? আপনাকে কি জিজ্ঞেস করা হয়েছে? খলিফার হারেমে যখন ওকে কিছু জিজ্ঞেস করা হবে, তখন কি আপনি সেখানে যাবেন উত্তর দিতে? খলিফাকে চিনতে পারে না বৃদ্ধ, তবে ভাবগতিকে কোনো কেউ কেটা যে সে তা বুঝে যায়। বৃদ্ধ চুপ করে যায়। খলিফা নির্দেশ দেয় নদীমকে, তবে হুকুমের সুরে নয়, নিজের পরিচয় গোপন রাখতে নিছক দোস্তের ভঙ্গিতে। নদীম মিয়া, ও মনে হয় আমাদের সামনে মুখ খুলতে লজ্জা পাচ্ছে। তুমি ওকে অন্য ঘরে নিয়ে গিয়ে সব জেনে নাও, কেমন? খলিফাকে তো বলতে হবে, আর সেটা তোমাকেই বলতে হবে। উত্তরে জি হুজুর কথাটা ঠোঁটের আগায় এসে গেলেও নিজেকে সামলে নেয় উস্তাদ নদীম। বৃদ্ধের দিকে চেয়ে জিজ্ঞেস করে সে, আমরা কি
অন্য ঘরে গিয়ে একটু কথা বলতে পারি? বৃদ্ধ কোনো আপত্তি করে না। আপত্তি করার কিছু নেইও তার। ভালো করে জেনে বুঝে নেবে সেটাই তো স্বাভাবিক। জি আসুন হুজুর, এই এই পাশের ঘরে আসুন। ওরে তুফা বেটি, হুজুরকে নিয়ে পাশের ঘরে বস। দুপা এগিয়ে ঘরের দরজা পর্যন্ত পৌঁছে আবার ফিরে যায় বৃদ্ধ। এবার তুফার সঙ্গে একটু খোলাখুলি কথা বলার ফুরসত পায় উস্তাদ নদীম। এতক্ষণ একদিকে ওই বৃদ্ধ আর একদিকে খোদ খলিফা, সঙ্গে আবার উজির জাফর আর মাসরুর। কথাগুলো পেটে এসেও মুখে আসছিল না নদীমের। তুফার সঙ্গে সহজ হতে পারছিল না সে। এবার সুযোগ পেয়ে খুব সহজভাবে বলে, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বাঘ ভাল্লুক নই যে খেয়ে ফেলবো। মাথা নিচু করে নদীমের কথাগুলো শোনে তুফা, কিছু ভাবেও হয়তো। তারপর হঠাৎ মুখ তুলে সরাসরি নদীমের চোখে নিজের ডাগর ডাগর চোখ দুটো রেখে বলে, আমাকে আমাকে গান শেখাবেন উস্তাদ? তালিম দেবেন? আমার যে অনেক দিনের শখ। আপনি আপনি করবেন না আমার খোয়াইশ পূরণ? হঠাৎ এতটা সহজ হয়ে যাবে ভাবেনি নাদিম। হয়ে অবশ্য ভালোই হয়েছে। সে আরও সহজ হয়ে বলে, সে তো পরের কথা, আগে বলো তোমার বংশ পরিচয় কি? মুহূর্তে মুখটা ছোট হয়ে যায় তুফার। ভালো বংশের না হলে বুঝি গান শেখার ইজ্জত নেই? এর উত্তর দিতে নিজেরই লজ্জা করে নাদিমের। সে সামলে নিয়ে বলে, তার জন্য নয়, গান যে কেউ শিখতে পারে, কিন্তু খলিফার হারেমের বাঁদি তো যে কেউ হতে পারে না তুফা। আমি যদি খলিফার বাঁদি না হতে চাই, যদি আপনার বাঁদি হয়ে থাকতে চাই? নিজেকে সামলে নেয় নাদিম। হেসে তুফার মুখের দিকে তাকিয়ে কিছু ভাবে সে। তারপর বেরিয়ে খলিফার ইশারাও তোয়াক্কা করে না, সরাসরি বৃদ্ধকে জিজ্ঞেস করে, কত দাম ধরেছেন মেয়েটার? জি হুজুর, 10,000 দিনার। বলেন কি? 10,000? তৈরি হলে তবুও ঠিক ছিল, একে তো তৈরি করতে হবে। জি, দামটা কিছুই বেশি চাইছি না হুজুর। ওকে এতদিন বড় করতে কম খরচ তো হয়নি আমার। তবু সংশয় নিয়ে খলিফার দিকে তাকায় নাদিম। খলিফা চোখের ইশারায় রাজি হতে বলেন। ঠিক আছে, ওকে তাহলে কাল আমার মহলে নিয়ে আসো। ফটকে বলা থাকবে, দামটা তখন হাতে পেয়ে যাবে। সেদিনের মতো তুফার কাহানি এখানেই শেষ। বৃদ্ধের বাড়ি থেকে বেরিয়ে আর তাকে নিয়ে কোনো আলোচনা হয় না। পরের দিন আবার শুরু হয় তুফার কাহানি। সকালবেলা ফটকের সিপাহী এসে জানায়, একটা বুড়ো লোক এসছে হুজুর, সঙ্গে একটা মেয়েও আছে। বলছে আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনি নাকি কাল কি সামানের বায়না করে এসছিলেন, সেটা দিতে এসছে। সিপাহীর কথা শুনে তুফার ব্যাপারটা মনে পড়ে নাদিমের। ইস, একদম ভুলেই মেরে দিয়েছিলাম। ফটকে বলে রাখা উচিত ছিল কালই। এই তাড়াতাড়ি নিয়ে আয় ওদের। আর 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 হুজুর, আর আর কিছু না, তুই যা, ওদের নিয়ে আয়, জলদি জলদি যা। সিপাহী ওদের জলদি এনে হাজির করে নাদিমের সামনে। এই যে হুজুর। নাদিম বৃদ্ধকে দেখে হেসে এগিয়ে যায়। আসুন আসুন। সিপাহীকে বলে, এই তুই এবার যা। জো হুকুম হুজুর। সিপাহীকে বিদায় দিয়ে তুফার দিকে ফিরে বলে, এই আমার মহল, দেখো পছন্দ হয়েছে তো? তুফা বোরখার আড়াল থেকেই মাথা নাড়ায়। তাহলে তোমার দামটা দিয়ে দিই। এর কোনো উত্তর দেয় না তুফা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নাদিম মুচকি হেসে হাঁক দেয়। এই কে আছিস? নাদিমের ডাকে এক বৃদ্ধ দাই এসে দাঁড়ায়। তাকে দেখে নাদিম বলে, ও তুমি এসেছো, ভালোই হয়েছে। শোনো দাইবুড়ি, এই আমার নতুন শিষ্য। এর তালিম শুরু হবে কাল থেকে। আজ ওকে ভালো করে গোসল করিয়ে, ভালো পোশাক পরিয়ে, সাজিয়ে গুছিয়ে তৈরি করে দাও তো। যাও যাও যাও। একদিনের মধ্যেই বুড়ি দাই তুফার ভোল পাল্টে ছাড়ে এক্কেবারে। পরদিন সকালে বাকি সবার তালিম দেওয়া শেষ হলে তুফা এসে দাঁড়ায়। তার রূপে চোখ আটকে যায় নাদিমের। মেয়েটা সত্যিই সুন্দরী। নাদিমকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে তুফা উসখুস করতে শুরু করে। তবুও নাদিম চোখ সরায় না দেখে শেষে বলেই বসে সে, আমি কি কোনো গোস্তাকি করে ফেলেছি হুজুর? তুফার ডাকে সম্বিত ফেরে নাদিমের। না না, বসো বসো। কোথায় যেন একটা ব্যথা অনুভব করে নাদিম।
এত ভালো মেয়েটাকে শিখিয়ে পড়িয়ে শেষে খলিফার হাতে তুলে দিতে হবে? না না না, মন চায় না তার, কিন্তু আর তো কিছু করারও নেই। খলিফা গুনে গুনে 10,000 দিনার দিয়ে কিনেছেন ওকে। সে তো আর নাদিমের জন্য নয়, নাদিমের কাজ ওকে খলিফার হারেমের যোগ্য করে তোলা। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে আসে নাদিমের। তুফাকে গান শেখাতে শুরু করে উস্তাদ নাদিম। দেখতে দেখতে 10 মাস কেটে যায়। একদিন বিকেলে দরবারের কাজ সেরে ক্লান্ত খলিফা দাঁড়িয়ে আছেন তার ঘরের জানলায়। মনটা সেদিন খুব একটা ভালো নেই তার। হঠাৎ একটা মিষ্টি গানের কলি ভেসে আসে। খলিফার মনটা আনমনা হয়ে যায়, চোখে পানি চলে আসে তার। পুরো গানটা মন দিয়ে শোনেন। গান শেষ হলে মসরুরকে ডাকেন খলিফা। মাসরুর, দেখে আয় তো কে গান গাইছে। শোন, শুধু দেখে আসবি, কিছু বলতে হবে না, যা। কিছুক্ষণের মধ্যেই মসরুর ফিরে এসে খবর দেয়, হুজুর, সেই মেয়েটা। কোন মেয়েটা? কি নাম? নাম তো জিজ্ঞেস করিনি আমি, আপনি তো বারণ করলেন যে আমি যেন কিছু না বলি। নাম জানতে চাইলে বলতে হতো না? উফ, একটা কাজও যদি তোকে দিয়ে হয়, সেই মেয়েটা, ওই মেয়েটা, এসব বললে কোন মেয়েটা আমি বুঝবো কি করে? আরে সেই মেয়েটা হুজুর, সেই যে বুড়োর বাড়িতে গান গাইতে বললেন, সেই কেঁদে ফেললো না? সে কি কান্না! আহা, কেঁদে কেঁদে তো উস্তাদজির পা জড়িয়ে ধরলো একেবারে। খলিফার মনে পড়ে যায় তুফার কথা। নাদিমকে ডাক, জলদি। জি হুজুর। আবার ছোটে মসরুর। উস্তাদ নদীমকে পাকড়াও করে একেবারে সঙ্গে করে এনে হাজির করে খলিফার ঘরে। আমাকে ইয়াদ করেছেন হুজুর? হ্যাঁ নাদিম, বলছি তুফা আল কুলুবের কি খবর? খলিফার প্রশ্নে নদীমের কলিজাটা ছ্যাত করে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলে, জি, সবই ঠিক আছে। ওর তালিম শেষ হয়েছে। এখন হুজুর যদি অনুমতি দেন তো পেশ করি, তারপর হুজুরের বিচার। না না নাদিম, না, ওই পেশ টেশ করার কিছু নেই। একটু আগে ওই তো গান করছিল। জি হুজুর, বাগানে গান গাইছিল। হ্যাঁ, আমি শুনেছি, বেশ ভালো লেগেছে। ওকে তুমি আমার হারেমে পাঠানোর ব্যবস্থা করো নাদিম, আজই। আমি জাফরকে বলে দিচ্ছি ওর জন্যে যেন আলাদা মহলের ব্যবস্থা করে দেওয়া হয়। খলিফার হুকুম না মানার মুরুদ নেই উস্তাদ নাদিমের। সে খলিফার দরবারে এক সাধারণ গায়ক মাত্র। খলিফার হুকুমে তুফাকে ছাড়তেই হবে তার, পাঠাতে হবে খলিফার হারেমে। এটা সে প্রথম থেকেই জানত। তবুও সে রাজি ছিল না তুফাকে ছাড়তে। নিজেকে বড় অসহায় মনে হয় তার খলিফার হুকুম শুনে। এতদিন সে ইচ্ছে করেই তুফাকে খলিফার সামনে পেশ করেনি, করলেই যে খলিফা তাকে হারেমে পাঠাতে বলবেন। শেষে পেশ না করেও খলিফা যখন এমন হুকুম দিলেন, তখন তার দিলটায় কোথায় যেন একটা চির ধরে। তার মানে উস্তাদ ইশাক আল নাদিম কি তুফা আল কুলুবকে ভালোবেসে ফেলেছিল? তুফার মতো মেয়েকে ভালো না বেসে কেউ থাকতে পারে হুজুর? তাহলে সেটা খলিফাকে বলল না কেন নাদিম? খলিফাকে তো বলা উচিত ছিল তার। সেটা বলতে পারে না দুনিয়াজাদ। কেন বলতে পারে না? দুনিয়ার তরতারিকা বড় অজীব বেহেন। এখানে দিলের চেয়ে দৌলতের জোর অনেক বেশি। আর সবচেয়ে বেশি জোর দিমাগের, মানতেই হবে। দিমাগের জোরে বেগম কেমন একের পর এক গল্প শুনিয়ে সুলতান শাহরিয়ারকে ভুলিয়ে রেখেছেন। রাখুন সে ভুলিয়ে, আরও যত দিন পারেন রাখুন। মাঝখান থেকে আমরা তো নতুন নতুন গল্প শুনতে পাচ্ছি। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, শঙ্কর চক্রবর্তী, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম,
শেহরাজাদ সাঁজবাতি দাস, ইশাক আর্য জানা, তরুণী সঙ্গীতা গাঙ্গুলি, শ্রমণা রয় চৌধুরী, শাইন সায়ন্তন ঘোষ, সিপাহী রণেত চ্যাটার্জি, সুলতান সঞ্জয় দত্ত, খলিফা সুদীপ্ত ঘোষ, জাফর রামস্বরূপ গাঙ্গুলি, মসরুর অর্ঘ্যমাল্য মাইতি, নদীম আলাপন মুখার্জি। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।